অষ্টম শ্রেণীর ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের বল ও চাপ এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা দেখো, বল ও চাপ এই অধ্যায়ের প্রথমেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বল। বল সম্পর্কে আমরা এটুকু সবাই জানি যে বল প্রয়োগ করা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে বা কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতেও বল প্রয়োগ করা দরকার। একটা স্প্রিংকে ধরো সংকুচিত করা বা প্রসারিত করা সব কিছুর জন্যই কি হচ্ছে, বল প্রয়োগ করতে হয়। এবার বল ও গতি বিষয়ে বিজ্ঞানী আইজ্যাক নিউটন আমাদের 3টে সূত্র বলে গিয়েছেন। এই সূত্রগুলো সম্পর্কে আমরা আগেও পড়েছি, আজকে আরেকবার আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রথম সূত্রতে কি বলেছে, একটি বস্তুর ওপর কোনো বল কাজ করছে কিনা সেটা বুঝবার উপায় হচ্ছে যে তার বেগ পরিবর্তন হচ্ছে কিনা। যদি বস্তুর বেগ না বদলায় বা বস্তুটি থেমে থাকে তাহলে বুঝতে হবে কি বস্তুর ওপর বল কোনো কাজ করছে না, বা বস্তুটির ওপর ক্রিয়াশীল বলগুলির যোগফল কি হচ্ছে, শূন্য হচ্ছে। যদি একটা এবার উদাহরণ দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করি, ধরো মেঝেতে একটা বাক্স রয়েছে, প্রথমে তুমি সেটাকে খুব বল প্রয়োগ করে ঠেলার চেষ্টা করলে, দেখলে বাক্সটার কোনো স্থান পরিবর্তন হলো না। তার মানে তোমার দ্বারা প্রযুক্ত বল কোনো কাজ করেনি, তাই বস্তুটির বেগ পরিবর্তন হয়নি। এবার তুমি তোমার দিদিকে ডেকে নিয়ে আসলে, তাকে বললে যে আরও জোরে ঠেলতে, দেখলে সে যখন বল প্রয়োগ করলো তখন বাক্সটার কিছুটা স্থান পরিবর্তন হলো। তার মানে কি, তোমার দিদির দ্বারা প্রযুক্ত বল কাজ করেছে বলেই কি হয়েছে, বাক্সটার কিছুটা স্থান পরিবর্তন হয়েছে বা বাক্সটার বেগ বদলেছে। এটাই হচ্ছে কি যে প্রথম যে সূত্রটা, সেটা যে একটি বস্তুর উপর কোনো বল কাজ করছে কিনা সেটা বুঝবার উপায় হচ্ছে কি যে তার বেগ বদলাচ্ছে কিনা। যদি বেগ বদলায় তাহলে বুঝবো যে প্রযুক্ত বল কাজ করেছে, আর যদি বেগ না বদলায় তাহলে বুঝতে হবে যে ওই বল কোনো কাজ করছে না, বা বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলির যোগফল কি হয়েছে, শূন্য হয়েছে। দ্বিতীয় সূত্র হচ্ছে, প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্রটা আমরা একটু বলতে পারবো যে কোনো বস্তুর ওপর প্রয়োগ করা বল যত বেশি জোরালো হবে তার ফলে উৎপন্ন ত্বরণও তত বেশি হবে। বল যদি দ্বিগুণ তিনগুণ হয় তাহলে উৎপন্ন ত্বরণও দ্বিগুণ তিনগুণ হবে, মানে বল যত বাড়বে উৎপন্ন ত্বরণও কী হবে, তত বৃদ্ধি পাবে। এবার ত্বরণ আমরা জানি কি, প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনকে ত্বরণ বলা হয়। ঠিক আছে। তৃতীয় সূত্র হচ্ছে, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর কোনো বল প্রয়োগ করে তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটাও কি করে না, প্রথম বস্তুর ওপর উল্টো দিকে একটা সমমানের বল প্রয়োগ করে। এই দুই বলের একটাকে বলা হয় ক্রিয়া, মানে যেটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করে সেটাকে আমরা বলি কি, ক্রিয়া। আর যেটা দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর প্রয়োগ করে সেটাকে বলা হয় কি, প্রতিক্রিয়া। মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বলটা প্রয়োগ করবে সমমানের, কিন্তু উল্টো দিকে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ওপর সেই বলটাই প্রয়োগ করবে। বোঝা গেল? এবার আমরা যেটা দ্বিতীয় টপিক সেটা হচ্ছে বলের পরিমাপ ও একক, এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রথম সূত্র থেকেই বুঝতে পারছি যে বল প্রয়োগ হয়েছে কিনা সেটা বুঝবার উপায় কি, বেগ বদলাচ্ছে কিনা। তারপর দ্বিতীয় সূত্র কি বলছে, বল যত বেশি জোরালো হবে ত্বরণও তত বৃদ্ধি পাবে। তাহলে বল পরিমাপের ক্ষেত্রেও আমাদের ত্বরণটা প্রয়োজন। বল পরিমাপ করা হয় কি দিয়ে, বস্তুর ভর এবং বলের প্রভাবে প্রযুক্ত বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ দ্বারা। এই দুয়ের গুণফল দ্বারা আমরা কি করি, বল পরিমাপ করে থাকি। ঠিক আছে। এবার বলের একক, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এবার নিউটন যদি কাকে বলে সেটা আমরা বলি। দেখো, বস্তুর ভর, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কি, কেজি, আর এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে কি বলা হয়, 1 নিউটন বলা হয়। বোঝা গেল? তাহলে কি, 1 কেজি ভরের একটি বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার
ত্বরণ উৎপন্ন হয় সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। তাহলে আমরা বল পরিমাপটা বুঝলাম যে কিভাবে পরিমাপ করা হয়, আর বলের একক কি নিউটন, এবং নিউটন কাকে বলে সেটাও বুঝলাম। এবার দেখো এখানে একটা পরীক্ষা বলছে একটা সুতোতে একটা ইটের টুকরো ঝুলিয়ে দেয়া হলো, ঠিক আছে, আর সুতোর মাথাটা অন্য সুতোর অপর প্রান্তের যে সুতোটা রয়েছে সেটা ধরো আমরা ধরলাম। এবার আমরা দেখব ইটের টুকরোটা স্থির থাকবে, কিন্তু আমাদের হাতে একটা ইটের টুকরোটা স্থির রয়েছে, কিন্তু আমাদের হাতে একটা টান পড়ছে, এবং যে টানটা হচ্ছে কি নিচের দিকে। একটা ইটের টুকরোকে যদি একটা সুতোর মাধ্যমে আমরা ঝুলিয়ে দিই এবং অন্য প্রান্তের সুতোটা যদি আমরা নিজেরা ধরে রাখি, তাহলে কি দেখব যে আমাদের হাতে একটা টান পড়ছে। এই টানটাকেই আমরা কি বলছি, অভিকর্ষ বল বা বস্তুর ওজন, ঠিক আছে। এই টানটাকে আমরা কি বলছি, অভিকর্ষ বল বা বস্তুর ওজন, যেটা কিনা নিচের দিকে ক্রিয়া করছে। এবার যদি আমরা হাতের উপর একটা বাটখারা রাখি, দেখব সেক্ষেত্রেও বাটখারাটার কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা নিচের দিকে একটা কি করছি, টান অনুভব করছি, যেটাকে কি বলা হচ্ছে, অভিকর্ষ বল, ঠিক আছে। এবার দেখো তাহলে ইটের টুকরো বলো বা হাতের উপর থাকা বাটখারা বলো, দুটো ক্ষেত্রেই কোনো ত্বরণ কিন্তু সৃষ্টি হচ্ছে না, অথচ আমাদের হাতের ওপর কি হচ্ছে, একটা আমরা টান অনুভব করছি, যেটাকে আমরা কি বলছি, অভিকর্ষ বল। কিন্তু বল প্রয়োগ করা সত্ত্বেও কেন ত্বরণ উৎপন্ন হচ্ছে না, এবার যদি আমরা সেটা নিয়ে একটু ভাবি, তাহলে বল আমরা প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে কি, এক্ষেত্রে অভিকর্ষ বল প্রয়োগ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে না, কোনো ত্বরণ উৎপন্ন হচ্ছে না। সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, দেখো তাহলে কি, যে ইটের টুকরোর নিচের দিকে যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, ওপর দিকে ইটের টুকরোটা কি সুতোর ওপর সেই পরিমাণ বল প্রয়োগ করছে বিপরীত দিকে? হ্যাঁ, এটাই হচ্ছে। কি হচ্ছে, বাটখারার ক্ষেত্রে আমাদের হাত, আর ইটের টুকরোর ক্ষেত্রে সুতো উল্টো দিকে বল প্রয়োগ করছে। পৃথিবীর অভিকর্ষের টানে যখন বাটখারা বা ইটের টুকরো নিচের দিকে যেতে চাইছে, তখন বাটখারাটি কি করছে, হাতের ওপর, আর ইটের টুকরোটি সুতোর ওপর নিচের দিক থেকে একটি বল প্রয়োগ করছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্র অনুযায়ী কি বলতে চাইছে, হাতও বাটখারার ওপর নিচ থেকে ওপরের দিকে, এবং সুতো ইটের ওপর নিচ থেকে ওপরের দিকে সমান মানের বল প্রয়োগ করছে। ফলে কি হচ্ছে, এই দুটো সমান মান উল্টো দিকে কাজ করছে, এবং এই দুটো সমান বল উল্টো দিকে কাজ করায় কি হচ্ছে, ইট বা বাটখারার ওপর মোট বল যেটা রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ফলে কোনো ত্বরণই উৎপন্ন হচ্ছে না। বোঝা গেল? এই কারণে কোনো ত্বরণ উৎপন্ন না হওয়া সত্ত্বেও আমরা কি করছি, হাতের ওপর বা যখন সুতোটা ধরে রাখছি তখন হাতে একটা টান অনুভব করছি। বোঝা গেল? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী হচ্ছে। এবার দেখো এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে। বলছে একটা স্প্রিং নেওয়া হলো, সেটিকে একটা হুক থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এবার যদি স্প্রিংটির অন্য প্রান্তে একটি ভারী বাটখারা বা পাথরের টুকরো ঝুলিয়ে দেওয়া হয়, তবে দেখা যাবে স্প্রিংটি একটু লম্বা হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আগের বাটখারার বদলে ধরো আরও দ্বিগুণ বা তিনগুণ অন্য কিছু ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে আগের থেকে আরও বেশি লম্বা হয়ে যাচ্ছে। এই যে প্রসারণ হচ্ছে, সেইটাকে আমরা মাপবো কিভাবে, স্প্রিংটা যে ধরো একটা স্প্রিং নিলাম, সেটাকে একটা হুকের মাধ্যমে আমরা ঝুলিয়ে দিলাম, তার নিচে কি করলাম, বাটখারা দিলাম। প্রথমে ধরো আমি একটা 1 কেজি বরের বাটখারা দিলাম, দেখলাম স্প্রিংটা কিছুটা প্রসারিত হয়েছে। এবার ওই 1 কেজি বরের বাটখারাটা নামিয়ে নিয়ে একটা 2 কেজি বরের বাটখারা দিলাম, দেখলাম আগের থেকে আরও বেশি প্রসারণ হয়েছে। সেটাকে মাপার জন্য ধরো আমরা একটা পাশে স্কেল ফিট করলাম, দেখলাম 1 কেজি বরের বাটখারা যখন দিলাম যতটা প্রসারণ হলো, 2 কেজি বরের বাটখারা যখন দিলাম কি হলো, তার ডবল প্রসারণ হলো। এই যে প্রসারণটা, এই দৈর্ঘ্য প্রসারণকে কাজে লাগিয়ে বল মাপার যে যন্ত্র তৈরি করা হয়, এটাকে আমরা কি বলে থাকি, স্প্রিং তুলা। বোঝা গেল? 1 কেজি বরের বাটখারা দিলাম, যতটুকু প্রসারণ হলো, 2 কেজি বরের বাটখারা দিলাম, ডাবল প্রসারণ হলো, 3 কেজি বরের বাটখারা দিলাম, দেখলাম 3 গুণ প্রসারণ হলো। সেটা মাপার জন্য পাশে স্কেল রয়েছে। এই যে দৈর্ঘ্য প্রসারণ হলো, এই দৈর্ঘ্য প্রসারণটাকে কাজে লাগিয়ে বল মাপার যে যন্ত্র তৈরি করা হয়, এটাকে কি বলা হয় না, স্প্রিং। ঘর্ষণ ও তার পরিমাপের জন্য দেখো প্রথমেই একটা পরীক্ষা
করা হয়েছে সেটা হচ্ছে কি, ধরো একটা টেবিলের উপর একটা বাক্স রাখা রয়েছে আর আমরা একটা স্প্রিং তুলার সাহায্যে বাক্সটাকে টানার চেষ্টা করছি। স্প্রিং তুলার গায়ে যে কাটার দাগ আছে সেই কাটা দেখেই আমরা বুঝতে পারছি যে কত পরিমাণ বল দ্বারা বাক্সটাকে আমরা ডান দিকে মানে নিজের দিকে টানার চেষ্টা করছি। এই টান সত্ত্বেও যদি বাক্সটা স্থির থাকে, ডান দিকে না সরে, সেখান থেকে আমরা বলতে পারি যে তাহলে কি এই টানের উল্টো দিকে কোনো রকম কোনো বল প্রযুক্ত হচ্ছে। দেখো এবার যদি আমরা এই বাক্সটিকে অন্য একটা টেবিলের ওপর বসাই এবং যে টেবিলের তলটি আরও মসৃণ ও পিচ্ছিল, তাহলে দেখব যে ওই একই বল প্রয়োগ করলেও বাক্সটা কি হচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে। এর থেকে কি বোঝা যাচ্ছে যে প্রথম টেবিলের ক্ষেত্রে বাঁ দিকের ওই বল ওই টেবিলের উপরিতলই প্রয়োগ করেছিল এবং যখন টেবিল বদলানো হলো ও পিচ্ছিল তলের ওপর বাক্সটা বসানো হলো, তখন নতুন টেবিলের তল ওই সম পরিমাণ বল কি করেছে, প্রয়োগ করতে পারেনি। অতএব বোঝা গেল যে বাক্সটা টানতে গেলেই বাক্সটির নিচের তল আর টেবিলের উপরের তল এই দুয়ের সংস্পর্শে কী হচ্ছে, একটা নতুন বলের জন্ম হচ্ছে। বাক্সটিকে যে মুহূর্তে আমরা টানছি ওই বল টানের উল্টো দিকে ক্রিয়া করতে শুরু করছে এবং কি করছে, বাক্সটাকে সরাতে বাধা দিচ্ছে। প্রথম ক্ষেত্রে এই বলের মান আর টানের মান কি ছিল, সমান ছিল, তাই প্রথম ক্ষেত্রে দুটো মানের বলের যোগফল কি হয়েছে, 0 হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে ওই বলের মান আর টানের মান কি হয়েছে, সমান হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে ওই বলের মান টানের মানের চেয়ে কি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে যে বলটা উৎপন্ন হয়েছে সেই বলটা টানের মানের চেয়ে কী হয়েছে, কম হয়েছে, যার ফলে বাক্স কী করছে, টানের দিকে সরে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া এই বলটি যা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হচ্ছে কি না, ঘর্ষণ বল। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে আমরা যে বলটা দ্বারা যে বলে টানছিলাম তার থেকে সেই বলটা এবং দুটি তলের সংস্পর্শে উৎপন্ন হওয়া যে বলটা সেটা কি হয়েছিল, সমান হয়েছিল, যার ফলে টানের দিকে বস্তুটি সরেনি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হয়েছে, যে বল দ্বারা আমরা টানছিলাম আর দুই তলের সংস্পর্শে যে বলটি উৎপন্ন হয়েছে সেটির মান কি হয়েছে, ওই টানের মানের থেকে কম হয়েছে, তার ফলে কি হয়েছে, বস্তুটি ওই আমরা যখন টেনেছি টানের দিকে সরে গেছে। বোঝা গেল তাহলে ঘর্ষণ বল কি, দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া ওই যে বলটি যা গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হলো ঘর্ষণ বল। প্রথম ক্ষেত্রে ঘর্ষণ বলের মান অর্থাৎ প্রথম ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কি হয়েছে, যখন বাক্সটা সরেনি আর যে বল দিয়ে টানা হয়েছে তার সমান ছিল। ঘর্ষণ বল আর যে বল দ্বারা টানা হচ্ছে বাক্সটিকে সেই দুটি বল সমান হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে বল দ্বারা টানা হলো সেই বলের মান বেশি আর ঘর্ষণ বলের মান কম, যার ফলে কি হলো, বাক্সটি আমরা যখন টানলাম তখন টানের দিকে সরে এলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি ঘর্ষণ বল। এবার দেখো স্থির অবস্থার ঘর্ষণ আর গতিশীল অবস্থার ঘর্ষণ কাকে বলে, এই দুটো জিনিস আমরা জানব। বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু তলের ওপর স্থির থাকে, মানে কি, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থির অবস্থার ঘর্ষণ বলে। মানে আমরা বল প্রয়োগ করে টানছি, তা সত্ত্বেও বস্তু কোনো তলের ওপর যদি স্থির থাকে মানে সরে না যায়, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো, স্থির অবস্থার ঘর্ষণ। আর যখন টানার কারণে বস্তুটি চলতে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো, গতিশীল অবস্থার ঘর্ষণ। এবার দেখো কিছু ছবি দিয়েছে। ঠিক আছে, 1 নম্বর ছবিতে কি হচ্ছে, বাক্সটাকে কেউ টানছে না, তাহলে বাক্সটার ওপর ঘর্ষণ বল কি কোনো কিছু ক্রিয়া করছে না। 2 নম্বর ছবিতে 9.8 নিউটন বল দ্বারা টানা হয়েছে কিন্তু বাক্সটা স্থির রয়েছে, এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত, যেহেতু স্থির রয়েছে তাহলে টানা বল আর ঘর্ষণ বলের মান কি হবে, সমান হবে। আচ্ছা, 3 নম্বর ছবিতে বলছে কি 2 × 9.8 নিউটন বল দ্বারা টানা হচ্ছে তবুও বাক্সটি সরছে না, এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কোনটি হবে, যেহেতু বাক্সটা সরছে না তাহলে কি হবে, টানা বলের সঙ্গে ঘর্ষণ বলের মান কি হবে, সমান হবে। বোঝা গেল তাহলে
হলো গিয়ে কি, যে দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল। যখন আমরা কোনো বল দ্বারা টানছি তখন দুটি তলের সংস্পর্শে এই ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে। এবার যদি টানা বল এই ঘর্ষণ বলের সমান হয় তাহলে কি হবে, বস্তুটি যে জায়গায় ছিল সেই জায়গায় স্থির থাকবে। আর যদি টানা বল ঘর্ষণ বলের চাইতে বেশি হয় তাহলে কি হবে, বস্তুটি টানের দিকে সরে যাবে, মানে বস্তুটির স্থান পরিবর্তন হবে। বোঝা গেল? ঠিক আছে, আজকে এই অবধি থাক। পরের দিন আমরা পরের বিষয়গুলো আবার আলোচনা করব।